পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে এখন যা চলছে তা নিয়ে অনেকের মনেই কিন্তু একটা চিন্তা আর উদ্বেগ কাজ করছে। তো আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব পুরো বিষয়টা একদম সহজ করে ধাপে ধাপে বুঝতে। চলুন সব বিভ্রান্তি দূর করা যাক। শুরুতেই এই সংখ্যাটা দেখুন, ১,৫১,০০,০০০। হ্যাঁ, ঠিকই শুনছেন। ইলেকশন কমিশনের তথ্য বলছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এতগুলো ভোটারের নাম রিভিউ করা হচ্ছে। মানে সংখ্যাটা যে কি বিশাল ভাবা যায়। আর এই বিশাল সংখ্যাটা দেখেই কিন্তু মনের মধ্যে প্রশ্নটা আসছে যে এই তালিকায় নামটা থেকে গেল না তো? কারণ এত বড় একটা সংখ্যার মধ্যে যে কারোর নামই থাকতে পারে। তো এই যে এত বড় একটা ব্যাপার ঘটছে, এটা আসলে কি, কেন হচ্ছে? চলুন এবার সেটাই একটু ভেঙে দেখি। এরকম একটা মন্তব্য কিন্তু আমাদের কাছে এসেছে, আর শুধু একজন নন, অনেকেরই হয়তো এটাই মনের কথা। দেখুন, এই যে একটা ভয় বা চিন্তা, এটা কিন্তু খুব স্বাভাবিক। আর সেই কারণে আমরা এখানে ভয় দেখাতে আসিনি। আমাদের উদ্দেশ্য হলো সঠিক তথ্য দিয়ে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার করে দেওয়া। আচ্ছা, তাহলে মূল আলোচনায় ঢোকা যাক। প্রথমে বুঝি, এই যে এত উদ্বেগ, এর কারণটা কি আর বিষয়টা ঠিক কতটা বড়? এই যে ১.৫ কোটির অঙ্কটা, এটা ঠিক কতটা বড় সেটা বুঝতে হলে মোট ভোটারের সংখ্যার সাথে একবার মেলাতে হবে। দেখুন, আমাদের রাজ্যে মোট ভোটার প্রায় ৭,৬,০০,০০০, আর তার মধ্যে রিভিউ হচ্ছে ১.৫ কোটিরও বেশি নাম। মানে সহজ হিসাবে প্রতি ৫ জন ভোটারের মধ্যে একজনের নাম এখন ভেরিফিকেশনের আওতায়, ভাবা যায়? তো প্রশ্নটা হলো, হঠাৎ করে এতগুলো নাম কেন খতিয়ে দেখা হচ্ছে? এর পিছনে আসল কারণটা কি? চলুন এবার টেকনিক্যাল দিকটা একটু দেখে নেই। দেখুন, ইলেকশন কমিশন মূলত দুটো শব্দ ব্যবহার করছে। একটা হলো লজিক্যাল ডিসক্রেপেন্সি আর অন্যটা আনম্যাপড ভোটার। আসলে হয়েছে কি, ২০০২ সালের পর এই প্রথমবার ভোটার লিস্টের পুরো ডিজিটাল ম্যাপিং করা হচ্ছে, আর তা করতে গিয়েই এই গণ্ডগোলগুলো চোখে পড়ছে। চলুন এই কঠিন শব্দগুলোর মানেটা একটু সহজ করে বুঝি। এই যে ১.৫ কোটি নাম, তার মধ্যে সিংহভাগই কিন্তু প্রথম ক্যাটেগরিতে পড়ছে, মানে প্রায় ১,১৯,০০,০০০ নাম। আর এইগুলোর সমস্যাকেই বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রেপেন্সি। বাকি ৩২ লক্ষ নাম ২০০২ সালের পুরনো লিস্টের সাথে মেলেনি। তো এখন আসল প্রশ্নটা হলো, এই লজিক্যাল ডিসক্রেপেন্সি জিনিসটা ঠিক কি? আসলে লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে তথ্যের মধ্যে কিছু অসঙ্গতি। যেমন ধরুন, বাবা মা আর সন্তানের বয়সের ফারাকটা কেমন যেন অদ্ভুত, হয় ১৫ বছরের কম বা ৫০ বছরের বেশি। অথবা কারণ নামে বা পদবিতে হঠাৎ বিরাট পরিবর্তন, ধরুন এমডি লেখা ছিল, সেটা হয়ে গেল মোহাম্মদ, কিংবা ধরুন বানানে বড়সড় ভুল। এই ধরনের সমস্যাগুলোকেই বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, আর এই কারণেই শুনানিতে ডাকা হচ্ছে। ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা ভাবি যে এই রকম বড় মাপের তথ্য যাচাই প্রায় ২৩ বছর পর হচ্ছে। ভাবুন একবার, এতগুলো বছরে কত ছোট ছোট ভুল বা তথ্যের গরমিল জমে উঠেছে। এখন সেই সবকিছু একসাথে ঠিক করা হচ্ছে বলেই এত লোকের নাম তালিকায় এসেছে। আর স্বাভাবিকভাবেই এটা নিয়ে একটা বিভ্রান্তি আর চিন্তা তো তৈরি হবেই। আচ্ছা, কারণ তো বোঝা গেল, কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, যদি শুনানির জন্য ডাক আসে তাহলে ঠিক কি করতে হবে? চলুন এবার সেই আসল কাজের কথায় আসি। শুনানিতে যাওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ডকুমেন্টস। কোনগুলো চলবে আর কোনগুলো চলবে না, এটা একদম পরিষ্কার করে জেনে নিতে হবে। দেখুন, কমিশন ১৩টা ডকুমেন্টের একটা লিস্ট দিয়েছে। তার মধ্যে পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এগুলো রয়েছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, রেশন কার্ড বা ১০০ দিনের কাজের কার্ড কিন্তু এখানে প্রমাণ হিসাবে গ্রাহ্য হবে না। আরেকটা খুব জরুরি কথা, অনেকেই ভাবছেন শুধু আধার কার্ড নিয়ে গেলেই হয়তো হয়ে যাবে, কিন্তু না, তা হচ্ছে না। আধার কার্ড একা যথেষ্ট নয়, এর সাথে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে নির্দিষ্ট তালিকা থেকে আরও একটি নথি কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। বেশ, শুনানির ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু এবার আসা যাক সবথেকে চিন্তার প্রশ্নে। যদি এত কিছুর পরেও চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ পড়ে যায়, তখন উপায় কি? এখানে একটা বেশ চিন্তার খবর আছে। ইলেকশন কমিশন সূত্রে জানা যাচ্ছে, শুনানির জন্য যাদের ডাকা হচ্ছে তাদের মধ্যে প্রায় ১০ থেকে ১৫% মানুষ আসছেনই না, বারবার ডাকার পরেও না। এর মানেটা খুব পরিষ্কার, তাদের নাম কিন্তু তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা খুব জোরালো হয়ে উঠছে।
তবে শুনুন, নাম বাদ পড়লেই কিন্তু সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে না। দুটো আলাদা উপায় আছে। এক, যারা শুনানিতে গিয়েছিলেন কিন্তু তারপরেও নাম বাদ পড়েছে, তারা ফাইনাল লিস্ট বেরোনোর 10 দিনের মধ্যে আপত্তি জানাতে পারবেন। আর 2, যারা শুনানিতে যাননি তাদের কিন্তু আবার নতুন করে 6 নম্বর ফর্ম ফিল করে ভোটার হওয়ার জন্য আবেদন করতে হবে। তো এত সব নিয়মকানুন প্রক্রিয়া এত ঝামেলার পর যে কথাটা সবচেয়ে জোর দিয়ে বলা দরকার সেটা হলো ভোটাধিকার কিন্তু সুরক্ষিত। আসলে আমাদের বুঝতে হবে পুরো ব্যাপারটার আসল উদ্দেশ্য কিন্তু ভোটার তালিকাটাকে ঠিকঠাক করা, ভুলগুলো শুধরে নেওয়া। কোনো বৈধ নাগরিককে তার ভোটের অধিকার থেকে বঞ্চিত করা একদমই নয়। হ্যাঁ, কিছু পদ্ধতিগত সমস্যা হচ্ছে, কিন্তু সঠিক পথে এগোলে সেই বাধাও টপকানো সম্ভব। শেষ পর্যন্ত এটাই আসল কথা। যদি কেউ একজন বৈধ ভোটার হন, তাহলে সাময়িকভাবে সমস্যা হলেও তার ভোটের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। নিয়ম মেনে চললে সে অধিকার আবার ফিরে পাওয়া যাবেই। সব শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে এত বড় একটা কর্মযোগ্য, এত মানুষের হয়রানি, এত উদ্বেগ, এই সব কিছু পেরিয়ে এই সংশোধন প্রক্রিয়া কি সত্যি পশ্চিমবঙ্গের নির্বাচন ব্যবস্থাকে ভবিষ্যতে আরও নিখুঁত আর স্বচ্ছ করে তুলতে পারবে? এর উত্তরটা হয়তো সময়ই দেবে।